আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। একগুচ্ছ নতুন মুখ, ঝকঝকে, উদ্দীপিত ও শিক্ষিত। মনে কোনো প্যাচ নেই, দুর্নীতির সঙ্গে পরিচয় হয়নি, চোখে অনেক স্বপ্ন আর বুকে মমতার প্রতি অদম্য ভালোবাসা। মনে করিয়ে দেয় সেই 80 যুগের সোনালী গুহ, মদন মিত্র, সুব্রতদের। তারা মমতার সমবয়সী ছিলেন, বন্ধু ছিলেন, মমতাও ছিলেন তার যৌবনের তুঙ্গে। আর যুগটা ছিল আজকে থেকে অনেক সরল, ছিল না মোবাইল, আইটি, গুগল, হোয়াটসঅ্যাপ। আম, আমার সঙ্গে আছেন তৃণমূলের একজন যুব নেত্রী, মমতার থেকে বোধহয় 40 বছরের ছোট, কিন্তু একসঙ্গে মমতা ও তাকে দুজনকে রাজনীতির ও জীবনে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। উপাসনা চৌধুরী। উপাসনা, আপনি কি মমতা টিএমসির নতুন স্টার? না না, আমরা তো উই লিভ ইন আ গ্যালাক্সি অফ স্টার্স। তো আমরা ওই এখন তো সকল গ্যালাক্সি নেই। স্টার। এখন গ্যালাক্সি কোথায়? আগে ছিল। না না, আমাদের কাছে তো স্টার, আমাদের কাছে গ্যালাক্সি সবটাই যেন একটা মানুষ কেন্দ্রিক, এবং সেই মানুষটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো ইট ইজ স্টিল দেয়ার এন্ড ইট উইল বি দেয়ার টিল দ্য লাস্ট ডে। খুব সম্ভবত টিএমসি পার্টি সিম্বল উপাসনা ফ্রিজ হতে চলেছে। কেউই আপাতত পাবে না হয়তো, মানে যতদিন না কোর্টে মামলা মেটে, আর সেটা হতে হতে হয়তো 2029 লোকসভা নির্বাচন এসে যাবে। টিএমসির সিম্বল ছাড়া একটা, মানে হয় যেটা সম্ভবত হতে চলেছে, দুই গোষ্ঠীকেই তাদেরকে একটা নতুন সিম্বল দিতে হবে। এবার টিএমসি সিম্বল ছাড়া একটা নতুন পার্টির পতাকা নিয়ে আবার পুরনো জমি ফিরে পাওয়া কতটা সম্ভব? মমতা, মানে উত্তরটা এটা না হয় যে মমতা আছে বলে সব সম্ভব, কারণ মমতা থেকেও অনেক কিছু সম্ভব হচ্ছে না। না, যে কথাটা আপনি বললেন খুব স্বাভাবিকভাবে আপনি হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যে আমি এই কথাটাই বলবো, যে মমতা হুম, বন্দ্যোপাধ্যায় যখন আমাদের হুম, চোখের সামনে বসে আছেন তখন হুম। কিন্তু সত্যিই সবটা সম্ভব। কিন্তু এই উত্তরটা যখন ছাড়া আপনি বলছেন অন্য কোনো উত্তর দিতে, সেখানে আমি প্র্যাকটিক্যাল বলবো হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে উপাসনা। মমতা আমি এখন লার্জার দ্য লাইফ ফিগার নন। উনি এই সবকিছু হওয়ার পরে আহ, অনেকের মতোই খুব ভালনারেবল। না না, অবশ্যই আমরা তো নন বায়োলজিক্যাল নই, আমরা ঈশ্বর নই, আমরা সকলেই মানুষ। কিন্তু সেটাকে কেন্দ্র করেও এই কথাটা বলতে হবে যে 41% ভোট যেই মানুষটাকে দেখে তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেই 41% ভোট, এবং সেই মানুষটা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের কাছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছেন। তাদের সাথে কণ্ঠ মিলিয়ে জয় বাংলাটা কিন্তু বেশ জোরেই বলছে। তাই সেখানে যে খুব ভয় ভীতিতে আছি তা কিন্তু একদমই নয়। আমি বরাবরই একটা কথা বলি যে দল তো কোনো না কোনো একটা সময় বিরোধী রাজনীতি করবে, বিরোধীর দিকে যাবে। এবার সেই সময়টা যদি আমরা হাত ছেড়ে পালিয়ে যাই, তাহলে কি আমরা রাজনীতিতে এই ময়দানে কোনোদিনও পটু হতে পারবো? তাই এইটা হয়তো আমাদের রাজনীতি শিখে ওঠার সময়। আমরা হয়তো বাস্তব রাজনীতিটা এখনই শিখছি। সেটা ঠিক আছে। আমার প্রশ্ন ছিল, সিম্বল ছাড়া, মানে একটা নতুন সিম্বল নিয়ে, শুধু মমতার মুখ নিয়ে হয়তো তৃণমূল নামটাও না পাওয়া যেতে পারে। ডিপেন্ড করছে ইসিআই কিভাবে ইন্টারপ্রেট করে এগুলোকে, এবং ইসিআই ইন্টারপ্রিটেশন খুব একটা মমতা ব্যানার্জি ফেভারে যাবে সেটা আমার মনে হয় না। আহ, এটা তো একদম স্ক্র্যাচ থেকে যেভাবে উনি শুরু করেছিলেন আজ থেকে 40 বছর আগে, সেইভাবে আপনাদের শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করা নিয়ে তো আমাদের ভয় সত্যি একদমই নেই। এবং আমি বারবার যে কথাটা বলছি আপনাকে, আমরা প্রত্যেকটা যারা দর্শকরা রয়েছে সকলেই একটা জিনিস জানেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে বক্তৃতাটা রাখতেন তখন কিন্তু উনি স্পষ্টভাবে বলতেন যে আমাকে দেখে ভোটটা দিন। 294টা আসনের মধ্যে একজন প্রার্থী, সেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, যদি সেই ক্ষেত্র থেকেই দেখি, আগে আমরা যেই সংখ্যক সিট নিয়ে জিতেছিলাম, এবারও আমরা যেই সংখ্যক সিট নিয়ে জিতেছি, প্রত্যেকটা মানুষই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তার পরবর্তীতেই ভোট দিয়েছে। তাই যখন হঠাৎ করে এই দৃশ্য দেখতে পাচ্ছি যে এত সংখ্যক লোকজন বিদ্রোহ করছেন, এবং সেটা বিশেষ কারণে হতে পারে, কেউ হয়তো নিজেদের ধনসম্পত্তি বাঁচানোর জন্য করছেন। আমি সেগুলো কথায় পরে আসছি। কেন কেন বিদ্রোহ করছে প্রশ্নটা এখন, যেটা আজকের খবর, সেটা হচ্ছে যে সিম্বল গেলে, কারণ দুজনেই ইসিআই কে অ্যাপিল করেছে, বিদ্রোহী দল আর তাদের আগে মমতা ব্যানার্জি, মানে কালকে ঘটনাটার পরে। সুতরাং আমি যে কজন লয়ারের সাথে কথা বলেছি, বলছে তারা তারা সবাই বলছে যে ইসিআই সেফ খেলবে। আমার প্রশ্নটা হচ্ছে যে সিম্বল না থাকলে, পার্টির নামটা না থাকলে, আপনাদের মতো
যারা নতুন এসছেন তাদের জন্য কতটা ডিফিকাল্ট হবে এবং কিভাবে করবে? মানে মুখ দিয়ে তো অন্য কিছু বলতে হবে তৃণমূলের জায়গায়। দেখুন, মুখ দিয়ে তৃণমূলের জায়গায় যদি আমরা অন্য কোনো নাম আগামী দিনে এরকম কোনো দিন আসে যে উল্লেখ করতে লাগে, আমি বারবার একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের নিউ জেনারেশনে যারা আজকের দিনে দাঁড়িয়ে আমার মতো 24, 25, 26, 27, 30-এর মধ্যে যাদের বয়স, বা যাদের 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব, সকলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আদর্শ মেনে তার পরবর্তীতে রাজনীতিটা করছে। আজকে যখন আমরা এই জায়গাটায় দাঁড়াচ্ছি যেখানে হয়তো কোনো একজন ব্যক্তি হঠাৎ করে নিজেকে তৃণমূল কংগ্রেস হিসাবে দাবি করছে, তখন কিন্তু যে কোনো সাধারণ ব্যক্তি যারা রাজ্য রাজনীতি বা রাজনীতির থেকে অনেকটা দূরেও বসে আছেন, চা খেতে খেতে রাজনৈতিক কোনো কনভারসেশন করছেন, তাদেরও কিন্তু যখন বুকে হাত রেখে কোনো একটা কথা বলতে আমরা বলবো, সকলের মুখ থেকে কিন্তু একটা কথাই উঠে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে নেতৃত্ব দিয়ে এসছেন, সেই নেতৃত্ব দেওয়ার জায়গা কিন্তু সেটা ঋতব্রত হোক বা অন্য কোনো ব্রত, কারোরই কিন্তু সেই জায়গাটা নেই। এবং আমি বারবার একটা কথা বলতে চাইছি যে যেই কথাটা আপনি বলছেন যে একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে উপাসনা, হয়তো শূন্য থেকে নয়, হয়তো মাইনাস থেকে শুরু করতে হবে দাদা। কিন্তু কি জানেন তো, এই যে যুদ্ধটা আপনি একদম শুরুটা করেছিলেন যখন এই কনভারসেশনটা আমরা করছি, তখন আপনি বললেন যে আগের দশকে হয়তো এই আইটি ছিল না, আগের দশকে হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু কি জানেন তো, এখন এই আইটি সোশ্যাল মিডিয়ার একটা আশীর্বাদ এবং সায়েন্সের যেমন আশীর্বাদ এবং অভিশাপ সবটাই থাকে। আমি সেটাকে সামনে রেখে জাস্ট একটা কথা বলতে চাই যে আজকে যারা হঠাৎ করেই বিক্ষোভ করছেন, হঠাৎ করেই বিরোধী শিবিরে জয়েন করছেন, বা নিজেদেরকে একটা ভুয়ো তৃণমূলের তকমা দিয়ে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস এবং তার লোগোটা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনারা তো একটা জিনিস মানেন, আমরাও মানি, যে জনগণই কিন্তু বাস্তব ঈশ্বর। তো সেই জনগণের কাছে কি তাদের অ্যাকসেপ্টেন্স থাকলো কি থাকলো না, এই প্রশ্নটা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে নয়, সাধারণ একজন ব্যক্তি হিসাবে করতে চাই। উপাসনা, সেটা যখন ভোট হবে তখন বোঝা যাবে। এবং মানুষের মন আহ যেরকম সিনেমা থিয়েটারে এরকম হয় যে শুক্রবার থেকে শুক্রবার বদলায়, ভোটের ব্যাপারটাও তাই। কারণ আমরা দেখেছি শিবসেনা আহ যারা ছিটকে বেরিয়ে গেছিল, দল ভেঙেছিল, ঠিক এইভাবে তারা পরবর্তীকালে ভোটে গিয়ে আবার বিরোধীরা আবার জিততে পারে। যেতে কোনো ওয়েভ ছিল না অরিজিনাল শিবসেনার জন্য যখন ভোট হয়। সুতরাং ভোট এখনো দেরি আছে 2 বছর, তখন কি হবে দেখা যাবে। আপাতত 2 বছরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আহ আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের মতো যে ইয়াং নেতারা এসছে, আমি শুরুতেই যেটা বললাম, খুব স্বচ্ছ সুন্দর, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছে সবার, কিন্তু রাজনীতিতে মাটির অভিজ্ঞতা চাই। দেখুন, কংগ্রেস থেকে আসার সময় আজ থেকে 40 বছর আগে মমতার সব সাথীরা, তাদের মধ্যে সেই রাজনৈতিক অভিজ্ঞতাটা ছিল। কিন্তু এই যে আপনাদের নতুন টিম, যার মধ্যমণি আপনি, আপনাদের সেই মাটির অভিজ্ঞতা নেই, মানে রাজনীতির মাটির অভিজ্ঞতা। আর থাকলেও খুব কম। আমি দেখছি আপনি ঘুরছেন বিভিন্ন জায়গায়, ছোট ছোট জায়গায়, গ্রামে গঞ্জে যাচ্ছেন, কিন্তু সেটাকে রাজনৈতিক অভিজ্ঞতা পায়। এখন তো দল চালানোর ব্যাপার নয়, মানে দলটাকে আবার স্ক্র্যাচ থেকে। সুতরাং সেই লোকগুলো যদি না থাকে তাহলে রিবাউন্ড কি করে হবে? একা মমতা, তার বয়স হয়ে গেছে, কি করবে? দেখুন, যে মাটির অভিজ্ঞতার কথা আপনি বলছেন, আমি মনে করি যে মাটিটা ছোঁয়াটা ভীষণভাবে জরুরি। সেই ছোঁয়ার চেষ্টাটা আমি আজ থেকে 10 বছর আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। আমার বয়স যখন 14, এখন আমার বয়স 24। তো যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই রাজনৈতিক এই গোটা যেই পরিবেশ রয়েছে তার প্রতি নিজেকে একটু মেতে তোলা। এবং মূলত রাজনীতি বলতে আমরা যারা নিউ জেনারেশনের কথা বলছি, যখন আপনি এই প্রশ্নটা তুলছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা না রাজনীতি বলতে মানুষ সেবা এবং জনগণের সেবাটাই বুঝি। এবং সেটাকে কেন্দ্র করে যেই কথাটা আপনি বলছেন যে তোমরা তো সেই কেন্দ্রিক হয়তো রাজনীতিটা করে উঠতে পারোনি, মাটি ছোঁয়া রাজনীতি, যেটা হয়তো আজকের দিনে অনেক সিনিয়র লিডার্সরা করেছে, যারা হয়তো সেটাই ভোট আনে, সেটাই ভোট আনে। ভোট তো কলকাতায় বসে আসবে না। না না, অবশ্যই। এবং সেই ক্ষেত্রে জেলার নেতারা কোথায়? আমি তো শুনছি একটা লার্জ নাম্বার অফ জেলার নেতা, তারাও চলে যাচ্ছে ঋতব্রত। আচ্ছা, আমি তো জাস্ট সেই একটা
একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যাদেরকে আপনারা নেতা হিসাবে সেই জায়গায় বসাচ্ছেন, এই ঋতব্রত বা তার আগে যাদেরকে মূলত আমরা নেতা বলে এসেছিলাম, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা বিভিন্ন লোকজনরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই সময়ের লড়াইয়ে পাশে ছিলেন, সেই সময় যদি তাদেরকে এরকম কেউ ইন্টারভিউতে বসাতো, তার পরবর্তীতে স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই উঠে আসতো যে তোমরা তো সেই হিসাবে রাজনীতিটা করে উঠতে পারোনি, একটা নতুন যুদ্ধ তোমাদের চোখের সামনে আছে। আমি বারবার একটা কথা বলছি, হয়তো আমার মুখ থেকে যেই উত্তরটা আসছে হয়তো তাদের মুখ থেকেও সেই সমান উত্তরটা, প্রায় একটা সমান উত্তর আসতো। আমি বারবার একটা কথা বলি যে সকলকেই যে এক্সপিরিয়েন্সড হয়ে উঠতে হবে তা নয়। অনেক সময় আমরা কিন্তু চাকরি করতে করতে ওই অন দ্য জব ট্রেনিং বলে একটা প্রসেস রয়েছে, সেই জিনিসটাও দেখি, সেই জিনিসটাও শিখি, সেই জিনিসটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। সত্যি তো কোনোদিন ভাবিনি যে 24 বছর বয়সে এই জায়গাটা, আমার দলের এই পরিস্থিতিটা আমাদের সকলকে সামলাতে হবে বা তার মাঝখানে আমাদের সকলকে থাকতে হবে। কিন্তু আমরা সকলে যারা নিউ জেনারেশনের প্রতিনিধিরা রয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সিকিউরিটিটা সরিয়ে নেওয়া হয়, তখন তো ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোই বলেছিল যে সারা রাত দরকার পড়লে জাগবো। কিন্তু নেত্রীর গায়ে আবেগের কথা কতদিন জাগবে? সবার চাকরি বাকরি জীবন আছে। আপনারা অনেকে খুব আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন। সাস্টেন করতে হবে এই আবেগটা, লোকজন জড়ো করতে হবে, কর্মীদের একাট্টা করতে হবে এবং রোদে বৃষ্টিতে ভিজতে হবে জেলায় গিয়ে। সেই লোকগুলো কারা যারা এগুলো করবে? দেখুন, সেই লোকগুলো তো সেই 41% কর্মীরাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে তার পরবর্তীতে ভোটটা দিয়েছে। আর এই কথাটা আমি একদমই ইমোশনাল দিক থেকে বলছি না, আমি স্ট্যাটিস্টিক্যাল দিক থেকেই বলছি। এবং এইটা বলারও কারণ একটা বিশেষভাবে রয়েছে, যে কথাটা আপনি বললেন, আমরা যেইগুলো ভিজিবলি দেখি তার পরবর্তীতে আমাদের ভাবনাটাও হয়তো সেই দিকেই এগিয়ে যায়। তাই জন্য আপনি সিরিয়ালের উদাহরণ বা বিভিন্ন উদাহরণ তুলে ধরলেন। কিন্তু কি জানেন তো, এইটার থেকেও একটা বড় জিনিস রয়েছে। নেতা মানে কাদেরকে আমরা বুঝি? যারা দুঃসময় আমাদের সর্বক্ষেত্রে পাশে থাকবেন। আমি বারবার একটা কথা বলতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে যখন এই যে বিভিন্ন হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এই সময় তারা বলতে শুরু করলেন যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার থেকে তারা নিজেদের সুবিধাকে কেন্দ্র করে তার পরবর্তীতে অন্য কোনো জায়গায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন, এনারা তো সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষের পাশ থেকে সরে যাচ্ছেন। অর্থাৎ যারা এনাদের জন্য লড়াই করে তার পরবর্তীতে এনাদেরকে সেই সিটে বসালেন, আপনি কি মনে করেন যে তাদের কাছে এনাদের গ্রহণযোগ্যতা আর কিছু বেঁচে থাকলো? আমি তাদেরকে নিয়ে লড়াই করার কথা বলছি। অর্থাৎ যে প্রত্যেকটা ব্যক্তি যারা এতদিন গ্রাউন্ড পলিটিক্স করে তার পরবর্তীতে এনাদেরকে নেতাটা বানিয়েছেন, সেই প্রত্যেকটা ব্যক্তির মাঝখান থেকে নেতা বানিয়ে নিয়ে আসার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। এবং এইটুকুনিকে বিশ্বাস করেই আমরা যারা কর্মীরা রয়েছি, সকল কর্মীরা এক হয়ে আমাদের আগামীর পথটা চলতে চাই। দেখুন উপাসনা, আপনি অসাধারণ কথা বলেন, মানতেই হবে। আর আপনার একটা ক্লিন ইমেজ আছে যুব নেতার মধ্যে, এবং অনেকেরই আছে আপনার সাথে যারা আরো এসছেন। কিন্তু বুকে হাত দিয়ে আমাকে একটা সত্যি কথা বলুন, এই আপনাদের মতো ক্লিন ইমেজের যুব নেতারা যারা এখন মমতার আশেপাশে আছেন, তারা যখন রাস্তাঘাটে বন্ধুদের কাছে শুনতে হয় তাদেরকে, এই তুই কাটমানির পার্টি করিস, এই তোমরা গুন্ডাদের পার্টি, দাদাগিরির পার্টি, সিন্ডিকেটের পার্টি, সর্বত্র তাই একটা ভীষণ ইমেজ ডেন্ট হয়ে গেছে। মানে যেটাকে বলে একটা ব্র্যান্ডিং যেটা ছিল সততার প্রতীক মমতার, সেটা নষ্ট হয়ে গেছে। কিভাবে নিজেকে বোঝান যে আমাকে কাল সকালে আবার উঠতে হবে, আবার এই পার্টির জন্য কাজ করতে হবে, যা সিম্বল অ্যাকাউন্ট পার্টি অফিস সব এমপি এমএলএ সরে গেছে, আর আমাকে এই পার্টির যে ব্র্যান্ড ইমেজ খারাপ হয়ে গেছে, এরকম একটা পার্টির জন্য কাজ করে কোনো একদিন ঘুরে দাঁড়ানোর কথা স্বপ্ন ভাবতে হবে। প্রত্যেকদিন সকালে উঠে এটা করা আমার মনে হয় খুব মুশকিল। দেখুন, আপনি বুকে হাত দিয়ে কথা বলার কথা বললেন, আমি বুকে হ্যাঁ, হাত দিয়ে সত্যি কথা বলুন, কারণ যে আপনি যদি বুকে না হাত বলেন, দিয়ে যারা যারা দেখছে তারা বুঝতে পারবে যে বানানো কথা বলছে। না না, একদম আমার কথা হচ্ছে, আমি বরাবরই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে এসেছি। এবং তাই জন্যই যে কথা আপনি বললেন যে তোমার কথাটা হয়তো তুমি ভালো বলো, থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট। কিন্তু যাই হোক, এই জায়গাটাকে সরিয়ে রেখে মূলত যে প্রশ্নটা আপনি করলেন সেটা বুকে হাত রেখেই আমি উত্তরটা দিতে চাই। বিশ্বাস করুন, এখন যখন দেখতে পাচ্ছি এইসব লোকজন যারা দলটা ছেড়ে দুঃসময়ে পালাচ্ছেন, একটা জিনিস খারাপ লাগছে বটে, যে হয়তো ভুল মানুষজনদের উপর আমরা বিশ্বাস করেছিলাম, তাদের জন্য আমরা লড়াই করেছিলাম, তাদেরকে সেই সিংহাসনে আমরা বসিয়েছি।
কিন্তু বুকে হাত দিয়ে এই কথা বলছি, এখন গর্ববোধ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেই সকল তৃণমূল কর্মীরা রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগামী লড়াইটা আমাদের সকলকে লড়তে হবে। বুকে এবং হাত এই দিয়ে আমার তৃণমূল কংগ্রেসই প্রশ্নটা, আমরা দেখতে চেয়েছিলাম, সেই তৃণমূল কংগ্রেসই আমাদের কাছে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী না না স্বরূপ সামনে। বুঝলাম বুঝলাম, কিন্তু বুকে হাত দিয়ে প্রশ্নটা ছিল এই পার্টিটা কারা, এটা একদম মিথ্যে হতে পারে না। কিছুটা বিজেপি প্রোপাগান্ডা হতে পারে, কিন্তু সবটা প্রোপাগান্ডা নয়। কারণ আচ্ছা, আমি একটা কথা বলি, পার্টি কারাপ্ট যে কথাটা আপনি উল্লেখ করলেন, সেই পার্টি কারাপ্ট এই স্টেটমেন্টটা আমি একটু দ্বিমত পোষণ করছি, এবং এই জিনিসটা করারও একটা বিশেষ কারণ রয়েছে। কোনো একটা ধর্মের কোনো একজন দুজন পাঁচজন দশজন ব্যক্তি যদি খারাপ হয়, সেই মানেই আমি সেই ধর্মটাকে খারাপ বলবো, আমি কিন্তু এইটার সাথেও একটু ডিস্টেন্স মেনটেন করেই চলি, এবং আমার বক্তব্য সেই কেন্দ্রিকই হয়। কেন বলছি কথাটা? কারণ আমি বারবার বলছি, কোনো একটা পার্টি প্রত্যেকটা কর্মী সম্মিলিত এবং নেতা কর্মী সম্মিলিত তার পরবর্তীতে সেই ট্যাগটা পায়, পার্টির ট্যাগটা পায়। তো সেখানে আপনারা যে কথাটা বলছেন যে পার্টি ছেড়ে এই এমপি এই এমএলএ রা চলে যাচ্ছে, আমি তো বারবার বলছি যে সেই এমপি সেই এমএলএ রা খারাপ ছিল, আমি তো অস্বীকার করছি না সেখানে দাঁড়িয়ে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যখনই কারাপ্ট জায়গাগুলো বেরিয়ে যাচ্ছে তখন কি আর সেই পার্টি কারাপ্ট থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এখন পর্যন্ত বিরোধীর দ্বারা কোনো ডাইরেক্ট অ্যালিগেশন নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করছি। আর বারবার একটা কথা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রেষ্ঠ বিরোধী নেত্রী, এটা আপনি যে কোনো নেতাকে আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে, সেই শাসকে বসে থাকা যে কোনো নেতাকে গিয়ে জিজ্ঞেস করুন, তাদের উত্তরটাও কিন্তু এই সমান জিনিসটাই আসবে। তাই না না তার উপাসনা, বুঝলাম উপাসনা, তোমার বেস্ট ফ্রেন্ডও কি এটা মানবে যে মমতা কারাপ্ট নয়, আর তার 90% যে টপ লেভেল নেতারা বেরিয়ে গেছে, কারণ যেটা আপনার আহ, আপনার অ্যালিগেশন যে তারা করাপ্ট ছিল এবং তাতে তাদের দুর্নীতি বাঁচানোর জন্য তারা বেরিয়ে বিরোধী হয়েছে, তার মানে 90% লোক এমএলএ এমপি কারাপ্ট ছিল, আর সেটা মমতা জানতেন না। এবং যদি জানতেন, চোখ বুঝেছিলেন। আজকে যদি মমতা জিততেন, তাহলে এরা কেউ বেরোতো না, সুতরাং কাউকে কারাপ্ট বলাও হতো না। এটা এই লজিকটা খাটে না, এটা না না, হয় না যে মমতা জানতেন না। কেন উনি এদের প্রশ্রয় দিয়েছেন? যদি মমতা নিজে কারাপ্ট না হন, কেন প্রশ্রয় দিয়েছেন? সহজ করে বলুন। দেখুন, আমার কথাটা হচ্ছে, আপনি যখন একটা ক্রিটিক্যাল অবস্থায় আছেন, সেই হুম, সময় দাঁড়িয়ে আপনি যাদেরকে এতটা স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, হুম, ভালোবাসতেন, তারা যদি আপনাদের হাত ছেড়ে চলে যাবে, এই জিনিসটা আপনি 1% বুঝতে পারেন, আপনি কি তাদেরকে সেই স্নেহ শ্রদ্ধা বা ভালোবাসাটা প্রদান করবেন? আমার কথাটা হচ্ছে এখানে, কোনো স্বাভাবিক ব্যক্তি কি সেই জিনিসটা করবে বলে আপনি মনে করেন? আমার তো হুম। অন্তত মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো একটা ভুল করে থাকে, তার ভুল হচ্ছে এইটাই যে সে স্বাভাবিক বাস্তব মানুষ হিসাবে সে তার মমতার জায়গাটা প্রদান করে হয়তো ভুল মানুষকে ভরসাটা করে ফেলেছিলেন। এবার সেই মানুষরা তাদের নিজেদের জাত দেখিয়েছে, তার পরবর্তীতে এই সমান দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরলতা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক বুদ্ধি রয়েছে, সেই দুটো জিনিসকে কেন্দ্র করেই আমি বারবার একটা কথা বলছি, এই সকল নেতারা যারা এমপি এমএলএ দের পদ থেকে হঠাৎ করেই বলছে যে তারা নাকি তৃণমূল কংগ্রেসে তাদের শ্বাসকষ্ট হতো, এখন আমি আশা করবো যে তারা খুব সুন্দরভাবেই শ্বাস নিতে পারবেন। একটা নতুন পার্টিতে জয়েন করেছেন বিভিন্ন এমপিরা, যেই পার্টির ফুল ফর্মটাও আমরা ঠিকমতো কেউ জানি না। তাই গোটা বিষয়টা কোথা থেকে চালিত হচ্ছিল, কোথাকার সিএম কাদের সাথে বসে আমি ব্যক্তিগত আমি জায়গায় আমি সব বুঝলাম, কথাই আমরা শুনেছি। আহ, 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 আমি সব বুঝলাম, আহ, কিন্তু একটা প্রশ্ন উত্তর খুব সিম্পল ভাবে দিন। এই দুর্নীতিগ্রস্ত নেতাদের কি এতদিন পার্টিতে রাখা হয়েছিল এটা জেনে যে তারা পার্টির ফান্ডে বেশি করে টাকা আনবে? মমতা জানতেন এরা দুর্নীতিগ্রস্ত, কিন্তু তার হাত বাঁধা ছিল, পার্টি চালাতে হলে টাকার দরকার, এবং তার জন্য তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। তিনি হয়তো নিজে দুর্নীতিগ্রস্ত নন, কিন্তু সেই ফাঁদে তিনি পড়ে গেছেন। আচ্ছা, আপনি পার্টি ফান্ডের কথাটা উল্লেখ করলেন, আমার একদম স্পষ্ট কথা, যেই সব নেতারা পার্টি ফান্ড থেকে টাকা নিয়ে তার পরবর্তীতে তাদের ইলেকশনটা লড়লো, তাহলে তারা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আপনার নিঃসন্দেহে। প্রশ্ন অনুসারে গোটা বিষয়টা তো স্পষ্ট। তা হুম। সেইখানে কেন্দ্র করে আমি বলতে চাই, আজকের দিনে জনগণ কাদেরকে তাহলে সাপোর্ট করবে? যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে,
নাকি আপনার কথা অনুসারেই যারা নতুন নতুন মুখরা উঠে আসছে, অর্থাৎ আমাদের মতো, যারা হয়তো বহুদিন ধরে রাজনৈতিক সেই জায়গাটা পায়নি, কিন্তু আমাদের রাজনৈতিক মূল লক্ষ্য হচ্ছে মানুষ সেবা, জনগণদের পাশে থাকা, তাদেরকে? এবার আপনি নিজে হিসাব করে দেখুন যে তৃণমূল কংগ্রেসের যেই সকল নেতারা যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা বিশেষ কোনো কারণস্বরূপ তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে অন্য কোনো দলে যুক্ত হলেন, তাদের রাজনৈতিক অ্যাকসেপ্টেন্স থাকলো, নাকি আমাদের মতো আনকরা লোকজনরা যারা এই সময়তেও বুক চিতিয়ে বলছেন যে আমরা এই মাঠেই আছি, আমরা এই লড়াইটা লড়বো, আমরা নিঃসন্দেহে আপনার, করিনি, কিন্তু তার সাথে নিঃসন্দেহে এই স্লোগানটা এই সকল নেতাদের জন্য আমাদেরকে শুনতে হচ্ছে দাদা, আমরা শুনছি। শুনতে হচ্ছে, এবং সেটা কিভাবে ডাইজেস্ট করছেন আপনারা? আমি সেটাই আগে জিজ্ঞেস করেছিলাম। রোজ সকালে উঠে যেখান দিয়েই আপনি যাচ্ছেন, সবজি বাজার হোক, লোকেদের সঙ্গে দেখা কর, সিন্ডিকেটের পার্টি, চোরের পার্টি, এগুলো তো শুনতে হয়ে ডাইজেস্ট করে পার্টিটাকে করতে হচ্ছে আপনি, এবং সেটা করতে হচ্ছে, এবং কোনো গন্তব্য নেই যে পার্টিটা কবে ঘুরে দাঁড়াবে। আচ্ছা, আমি একটা কথা বলছি, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারাও তো যখন ব্রিটিশের শাসনকালে, তখন তাদের উপরও তো বিভিন্ন অ্যালিগেশন হয়েছে, তাদেরকেও জেলে থাকতে হয়েছে, বিভিন্ন প্রক্রিয়া তাদের উপর থেকে হলেও তারা কিন্তু বুক চিতিয়ে এই ভারতবর্ষের জন্য লড়াইটা করে গেছিলেন। তারা কিন্তু এই জিনিসটা ভাবেননি যে কতদিন আর লড়াইটা করব, এরা তো শাসকে বসে আছে, এরা তো কাল বাদে পরশু আমাদেরকে মেরে দেবে, এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। তারা যদি সেই সময় সেই শাসকে থাকা লোকজন অর্থাৎ ব্রিটিশদের সাথে হাতটা মিলিয়ে নিতেন, আপনি নিজে ভেবে দেখুন তো, আমাদের ভারতবর্ষ কি কোনোদিন স্বাধীন হতো? তো সেখান থেকে আমি বারবার একটা কথা বলছি, আজকে যারা শাসকে বসে আছেন বাংলায়, তারা কিন্তু একটা দুর্নীতিগ্রস্ত দল। আপনি যখন দুর্নীতিগ্রস্তের সাথে তৃণমূল কংগ্রেসের নামটা যুক্ত করছেন, সেখানে দাঁড়িয়ে কোনো জার্নালিস্ট, কোনো রিপোর্টার এই কথা বলতে পারবে না যে বিজেপি নামক দলটা দুধে ধোয়া তুলসী পাতা। তো সেই দুধে ধোয়া তুলসী পাতা, যেটা সোকল দুধে ধোয়া তুলসী পাতা, যারা আজকে বাংলাকে এই দৃশ্যটা দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনদের চোখের জল পড়ছে। আমি বারবার একটা কথা বলছি, আমরা রাজনৈতিক জায়গায় হয়তো কম দিন এসেছি, কিন্তু আমরা মানুষের চোখের জলটা মোছানোর ক্ষমতা রাখি। আমরা তাদের চোখ থেকে জল কি করে বের করতে হয় সেই নোংরা রাজনীতি করি না। তাই তৃণমূল কংগ্রেস, এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় আসছে, এইটুকুনি বুক চিতিয়ে বলতে পারি। দেখুন, আপনার সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সততার প্রতীক কথাটা নিয়ে আপনি কি করবেন। অ্যাডভার্টাইজিং এজেন্সির লোকেরা খুব ভয় পায় কোনো অ্যাকাউন্ট ওঠাতে, যে অ্যাকাউন্ট খুব বড় ব্র্যান্ড, যেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কনজিউমারের চোখে, ঠিক সেইভাবে টিএমসি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সততার প্রতীক এই স্লোগানটাকে। এটাকে রিব্র্যান্ড কিভাবে করবেন? মমতা তো আর সততার প্রতীক নন এখন। না না, মমতা সততার প্রতীকী। এবার আমি বারবার একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখটা হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সামনে রেখেই তৃণমূল এটাকে কংগ্রেস। নতুন কি দেওয়া যায় এখন? আপনি যদি সামনের ইলেকশনে সততার প্রতীক বলে নিয়ে যান, এটা তো কেউ বাই করবে না, কেউ বিশ্বাস করবে না যে মমতা সততার প্রতীক। এত করাপশন, এত অ্যালিগেশন, আমি না কমার্সের, জাভেদ খান থেকে শুরু। হ্যাঁ, এখানে একটা উদাহরণ রয়েছে, সেই কমার্সের জায়গা থেকেই আমি তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে নেসলে ব্র্যান্ডের ম্যাগি, ম্যাগি মশলা, ম্যাগি মশলা নিয়ে একসময় মাঝখানে আমরা দেখেছিলাম ম্যাগি মশলা থেকে আপনাদের শরীরে ম্যাগি, ম্যাগি। হ্যাঁ, এই অসুবিধা হতে পারে। ম্যাগি তার পরবর্তীতে অ্যাডটা দেয় মেরি ম্যাগি বলে, ঠিক আছে, মানে এইটা একটা বড় ডেসক্রিপশন, অনেক ব্যাপার রয়েছে, কিন্তু তা বলে কি ম্যাগি নিজের মশলার গোটা যে রেসিপিটা সেটা চেঞ্জ করে দিলেন? তার টেস্টটা কি চেঞ্জ হয়ে গেল? আমি বারবার একটা কথা বলছি, ম্যাগি মশলার গুরুত্ব বা ম্যাগি মশলার অ্যাকসেপ্টেন্স কিন্তু তার স্বাদটাই ছিল। তো ম্যাগি মশলার গায়ে যখন বিরোধীরা, বিভিন্ন আলাদা ব্র্যান্ডস রয়েছে, তারা যখন দাগ লাগানোর চেষ্টা করলো, তখন কি ম্যাগি মশলা নিজের সেই স্বাদটা চেঞ্জ করে তার পরবর্তীতে আবারও মার্কেটে এসেছিল? তা কিন্তু নয়। আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে কিছু ইনগ্রিডিয়েন্টসে যদি মিসম্যাচ হয়, ইনগ্রিডিয়েন্টসটা ঠিক মতো করে তার পরবর্তীতে নিজস্ব চরিত্র নিয়েই আবার সামনে আসলেও সেইভাবে মার্কেট ক্যাপচার করা যেতে পারে। এখনো কিন্তু টপ রেমন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড, তার থেকে কিন্তু ম্যাগিটা বেশি কিন্তু মানুষের দ্বারা গণ্য। উপাসনা, আপনি এটা তো বিশ্বাস করেন যে মমতার এই যে সততার প্রতীক, এই ইমেজটাকে বিজেপি বিরোধীরা ক্রমাগত হ্যামার করবে আগামী 2 বছর 3 বছর, যাতে
এই স্লোগানটা নিয়ে আপনারা আবার ইলেকশনে নির্বাচনে না যেতে পারেন, এবং তার জন্য তাদের সামনে হ্যামার করার জন্য আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রচুর কেসেস সামনে আসবে, অনেক কেসা বেরোবে, অনেক কিছু হবে, সত্যি মিথ্যা আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ সেটা কোর্টের ব্যাপার। কিন্তু এই স্লোগানটা, যেহেতু আপনি ব্র্যান্ডিং দেখছেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, আইটি দেখছেন, এই ব্র্যান্ডিংটা কিভাবে রিব্র্যান্ড করবেন, মানে এই কথার জায়গায় আর কি আনবেন? দেখুন, সবটা যদি আজকের ইন্টারভিউতেই বলে দিই, তাহলে ব্র্যান্ডটা সাকসেসফুলি ক্রিয়েট করার পরবর্তীতে আপনি আমার আর ইন্টারভিউ নেবেন না। তাই সব জিনিসটা বলবো না, সাসপেন্সটা একটু রাখা পছন্দ করি। এবং মনে করি রাজনীতিতে না, যত সাসপেন্স থাকে তার পরবর্তীতে সামনের কেমিস্ট্রিটা আরো বেশি স্ট্রং হয়। তো সেই জায়গাটা না হয় এখানে ডিসক্লোজ নাই করলাম, কিন্তু একটা কথা আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে সেই সকল ব্যক্তিরা থাকবে যারা সৎ, যারা রাজনীতি বলতে মানব সেবাটাই বোঝেন, এবং যারা বুক চিতিয়ে এই লড়াইটা করতে পারবেন, যারা ওই ব্রিটিশদের চোখে চোখ রেখে এই কথাটা বলতে পারবেন, আমাদের ভারতবর্ষ স্বাধীন করার লড়াইতে এখন কি লাভ করছি লোকসান করছি সেটা দেখবো না, কিন্তু আমার ভারতবর্ষের যাতে আগামীরা তারা সুস্থভাবে বাঁচতে পারে সেই লড়াইটা আমরা লড়ে যাচ্ছি, এই কথাটা যারা বুক চিতিয়ে বলতে পারবেন তারাই কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেসটা করবে। আপনার এইটুকুই শেষ কবে দেখা হয়েছে আপনার মমতার সাথে? কতদিন আগে? গতকালই দেখা হয়েছে, দিদির বাড়িতেই ছিলাম, আমাদের একটা মিটিং ছিল। এবং বিশ্বাস মিটিং করুন, ছাড়া ওয়ান টু ওয়ান লাস্ট কবে দেখা হয়েছে? মিটিং এ তো one অনেক লোক থাকে, কথা বলার সুযোগ হয় না। আমি বলছি হ্যাঁ, মানুষটা এখন কেমন আছেন? দিদি নিজের চালেই আছেন, এনার্জিতেই আছেন। আমাদের চোখ থেকে জল পড়লেও দিদিমণি একটা কথাই বলেন যে এখন কিন্তু চোখ থেকে জল পড়ার সময় নয়, এখন চোখের মধ্যে আগুন রাখার সময়। এবং যখন নেত্রী মাথায় হাত রেখে এই কথাটা বলেন না দাদা, তখন কি জানেন তো, ওই আগামী কি করে চলবো, কি প্ল্যানিং প্লটিং করব, সবটাই যেন নিজের মাথায় ছকটা এমনিই সেজে যায়। তাই আলাদা করে ছক বানানোর জন্য আমাদেরকে ওই একটা আলাদা করে প্যানেল ডিসকাশন বা এই বড় বড় নেতার উপস্থিতি সত্যি কোনো প্রয়োজন পড়ে না। আমরা বরাবরই একটা মানুষকে দেখেই রাজনীতি করেছি। যে কথাটা আপনি বললেন, দিদির সাথে হয়তো 7 দিন আগে আমার মুখোমুখি একটা সাক্ষাৎকার হয়েছিলেন, দিদির সাথে একটা বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই দিদি যখন ওই ভরসা স্বরূপ বলে উপাসনা, একটু ম্রিয়মান হয়ে গেছেন, একটু চুপ করে গেছেন, কম কথা বলছেন। না না, চুপ করে গেছেন, কম কথা বলছেন, এটা না দিদিমণির নেচারই নয়। এবং এই জিনিসটা বলার কারণটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটেন যেন মনে হয় একটা ফিনিক্স পাখি হাঁটছে। আমি বারবার একটা কিন্তু কথা বলি যে ফিনিক্স কিন্তু আমরা এতগুলো আঘাত, এতটা বিশ্বাসঘাতকতা, এতগুলো আঘাত, এটা কিভাবে নিয়েছেন উনি মানসিক ভাবে? এটা বলবেন না যে কোনো কিছুই ওনাকে ওনাকে সুপারম্যান, সুপার হিউম্যান বলবেন না। না, সত্যি মানুষটা কিরকম সেটা বলুন। দেখুন মানুষটা কিরকম বলতে, দেখুন যখন আঘাত আমরা কাউকে বিশ্বাস করি তার পরবর্তীতে আঘাত পাই, খুব স্বাভাবিকভাবেই আমি আবারও যেটা বলছি, আমরা তো নন বায়োলজিক্যাল কেউ নই, আমরা ঈশ্বর নই। দিদিমণি কোনোদিনও নিজেকে ঈশ্বর বলেননি, দিদিমণি নিজেকে কোনোদিনও নেত্রীও বলেননি। নেত্রীর আখ্যাটা আমরা দিয়েছি কর্মীরা, কিন্তু উনি বরাবরই নিজেকে কর্মী বলে এসছে। এবং ওনাকে দেখার পরবর্তীতে বুঝেছি যে একটা কর্মীর দায়িত্ব হয়তো অনেক নেতার থেকে অনেকটা বেশি। তো দিদিমণিকে যখন সামনাসামনি পাই 4 তারিখের পরবর্তীতে, আমার চোখ থেকে জল পড়ছিল ঠিকই, আমি বারবার একটা কথা বলছি, আমি কাঁদছিলাম। কিন্তু সেখানে দিদিমণি যখন মাথার উপর হাতটা রেখে বলেন যে এখন কাদার সময় নয়, এবং উনি যখন সেই সাহস, সেই শক্তিটা আমাদের সকলের চোখের সামনে পেশ করেন, তখন কিন্তু সেই কথাটা সত্যি হয়ে যায় যে তৃণমূল কংগ্রেসের এনার্জি মমতা ব্যানার্জি। এবং আমি বারবার একটা কথা বলছি, দিদিমণির হয়তো সফট সাইডটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সেই মানবতা এবং মমতার সাইডটা, যেখানে আমরা যখন খাইনি, আমাদের যখন অসুবিধা হয়েছে, দিদিমণি হয়তো বেরিয়ে তার পরবর্তীতে সকালবেলা আমাদেরকে বাড়িতে আম দিয়েছেন। কিন্তু এটার পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, দিদিমণির একটা ভরসা এবং একটা বিশ্বাস রয়েছে, যেই ভরসা বিশ্বাসটা এত সংখ্যক কর্মীদের দিদিমণির উপর রয়েছে, অর্থাৎ দিদির উপর রয়েছে, সেই ভরসা বিশ্বাসটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের উপরও রয়েছে। বরাবরই তার চোখে জ্বলা সেই জ্বলন্ত আগুন, সেটা আমাদের উপাসনা, আগামী পথটা স্পষ্ট করছে। আপনি যুব নেতা, তো আপনার স্পেসিফিক্যালি আপনার নেতা কে, মমতা না অভিষেক? এটা বলবেন না যে দুজনেই। আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি আগেও স্পষ্ট করেছি। এবং আমার না এটার মধ্যে কোনো কনফিউশন নেই, কারণ আমি যদি আমার দাদাকে জিজ্ঞেস করি,
আমার দাদাও এই সমান উত্তরটাই দেবে, যে আমাদের নেত্রী উপাসনা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটাকে নিয়েই আমরা আগামী দিনের লড়াইটা লড়তে চাই। অনেক ধন্যবাদ নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। ভালো কথা বলেন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।